ইরানকে বাঁচাতে মাঠে চীন রাশিয়া, ট্রাম্পের মহাপরিকল্পনা বানচাল করতে পারবেন কি পুতিন শি? আমেরিকার হুমকিতে মাথা নত করবে না ইরান, ট্রাম্পের নিষেধাজ্ঞার বিপরীতে কি কৌশল নিচ্ছে মোস্তফা খামেনির প্রশাসন? আমেরিকার অর্থ হাতিয়ে রোবোটিক্সে চীনের চমক, বিশ্ববাজারে দাপুটে আধিপত্য, কিভাবে হাতছাড়া মার্কিন সামরিক উদ্ভাবন? অগ্নিকাণ্ডে প্রাণহানির জেরে আবারও আলোচনায় কলকাতা জরাজীর্ণ হোটেলের রমরমা ব্যবসা, উদ্বেগের ছায়া কেন বাংলাদেশে? ইরানের অর্থনীতি ধসিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাপরিকল্পনায় সবচেয়ে বড় দেয়াল এখন চীন এবং রাশিয়া। মার্কিন অর্থনৈতিক ব্যবস্থা তোয়াক্কাই করে না পুতিনের দেশ, আর ইরানে রপ্তানি করা প্রায় ৮০% তেলই যায় চীনে। ট্রাম্প চাইলেই চীনের এই বাণিজ্য সহজে আটকাতে পারবেন না। বেইজিং এবং মস্কোর সঙ্গে ইরানের গভীর বাণিজ্যিক সম্পর্কের কারণে মার্কিন এই চাপ বাস্তবে কতটা কাজ করবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। ইরান, রাশিয়া এবং চীন এই তিন পরাশক্তির সামনে আবারও কি পরাজয়ের পথ বেছে নেবে ট্রাম্প প্রশাসন? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অর্থনীতিকে পুরোপুরি ধসিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ছক কষছেন। এই কার্যক্রমকে তিনি ঘোষণা দিয়েছেন দেশটির বিরুদ্ধে চূড়ান্ত অর্থনৈতিক ডি-ডে হিসেবে। কিন্তু তার এই মহাপরিকল্পনার পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া। লাগাতার যুদ্ধ, হুমকি আর নানামুখী চাপে ইরানকে কবজা করতে না পেরে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। আর এর জের ধরেই মার্কিন প্রেসিডেন্ট কড়া ভাষায় হুমকি দিয়েছেন, বিশ্বের যে দেশ ইরানের সঙ্গে কোনো রকম ব্যবসা করবে তাদেরকেই পড়তে হবে চরম শাস্তির মুখে। কিন্তু ইরানের বিরুদ্ধে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ধোপে টিকছে না। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের মহাপরিকল্পনায় কেন জল ঢালছে চীন ও রাশিয়া? রাশিয়াকে চোখ রাঙানি দিয়ে আমেরিকার কোনো লাভ নেই, কারণ ওয়াশিংটন আগে থেকেই মস্কোর উপর পশ্চিমা বিশ্বের নানা রকম নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে। ফলে মার্কিন অর্থনৈতিক ব্যবস্থার কোনো রকম তোয়াক্কাই করে না পুতিনের দেশ। উল্টো গত জানুয়ারিতে রাশিয়া ও ইরান ২০ বছরের দীর্ঘমেয়াদী এক চুক্তি করেছে। বর্তমানে আমেরিকার ধরাছোঁয়ার বাইরে গিয়ে কাস্পিয়ান সাগর দিয়ে নিজেদের মতো করে ড্রোন, অস্ত্র ও তেলের বিশাল বাণিজ্য চালিয়ে যাচ্ছে তেহরান ও মস্কো। অন্যদিকে চীন হল ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। ইরানের রপ্তানি করা প্রায় ৮০% তেলই যায় চীনে। ফলে ট্রাম্প চাইলেই চীনের এই বাণিজ্য সহজে আটকাতে পারবেন না, কারণ চীনের বেশিরভাগ তেল শোধনাগার স্বাধীনভাবে কাজ করে এবং এগুলো আমেরিকার ব্যাংকিং ব্যবস্থার উপর খুব একটা নির্ভরশীল নয়। তাছাড়া বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের আগে থেকেই এক ধরনের অর্থনৈতিক স্নায়ুযুদ্ধ চলছে। সামনেই চীনা প্রেসিডেন্টের আমেরিকা সফরের কথা রয়েছে, তাই নতুন করে বেইজিং এর সাথে বড় ধরনের সংঘাতে জড়াতে চাইছে না খোদ হোয়াইট হাউস। আমেরিকার চাপে পড়ে সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য পুরোপুরি বন্ধ করেছে ঠিকই, কিন্তু ইরান সহজে হাল ছাড়ার পাত্র নয়। তারা এখন পশ্চিমা বিশ্বের বাইরে নতুন নতুন অর্থনৈতিক পথ খুঁজছে। নিজেদের অর্থনীতিকে বাঁচাতে তারা রাশিয়া ও চীনের নেতৃত্বাধীন ব্রিক্স জোটের ব্যাংকে যুক্ত হওয়ার জোর চেষ্টা চালাচ্ছে। এর লক্ষ্য হল ডলারের বদলে নিজেদের মুদ্রায় ব্যবসা বাণিজ্য করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক অর্থনৈতিক যুদ্ধে আটকা পড়েছেন যেখান থেকে তার জেতা বা সম্মান নিয়ে বের হওয়া কোনোটিই হয়তো সম্ভব নয়। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও গবেষকেরা। ইরান ইস্যুতে চীন ও রাশিয়াকে আপাতত নিষ্ক্রিয় করতে না পারলে ট্রাম্পের পক্ষ থেকে তেহরানের উপর একতরফা চাপ প্রয়োগের কৌশল শেষ পর্যন্ত পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে। সেক্ষেত্রে ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধের ভবিষ্যৎ পড়বে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তায়। কারো হুমকিতে অস্ত্র উৎপাদন থেকে পিছু না হটে আরও ধ্বংসাত্মক ও ভয়ঙ্কর প্রতিরোধের হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এই লক্ষ্যে সামরিক সক্ষমতা বৃদ্ধি আর নিখুঁত নিশানায় আঘাত হানতে উন্নত ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়িয়েছে তেহরান। বেড়েছে সামরিক খাতে বিনিয়োগ। বসে নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ইরানের ওপর নয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা অমান্যকারী দেশগুলোর বিরুদ্ধে কঠিন ব্যবস্থার হুমকি দিয়েছেন তিনি। আমেরিকার এই নিষেধাজ্ঞাকে চীন পাত্তা না দিলেও অন্যদের কি খবর? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট।
আমেরিকার সাথে আবার সংঘাত বাঁধলে পুরনো নয়, নতুন এবং আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুঙ্কার দিয়েছে ইরান। নিকট ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে এরই মধ্যে সামরিক খাতে বিনিয়োগ বাড়িয়েছে তেহরান। শত্রুর লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালাতে দূরপাল্লার মিসাইল এবং অন্যান্য সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়িয়েছে মোস্তফা খামেনির দেশ। বৃহস্পতিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মোহেব্বি এসব তথ্য দেন। তার মতে, এবার এমন কোনো অস্ত্র দেখা যাবে না যা অতীতে ব্যবহার করেছে তেহরান। প্রতিরোধ হবে আরও ধ্বংসাত্মক ও ভয়ঙ্কর। এমন সময় তিনি এই হুঁশিয়ারি দিলেন যখন ইরানকে চাপে ফেলতে অর্থনৈতিক নিষেধাজ্ঞার নতুন খেলায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত ইরান কি ট্রাম্পের এই নয়া চক্রান্তের মোকাবেলা করতে পারবে? নতুন এই বাণিজ্যিক লড়াইয়ে কাদের পাশে পাচ্ছে তেহরান? ইরানকে কাবু করতে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফন্দি এঁটে বুধবার ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শিগগিরই অর্থনৈতিক ডি-ডে বা বিশ্বজুড়ে অর্থনীতির মহাপ্রলয় ঘটানো অভিযান শুরুর হুঁশিয়ারি দেন তিনি। এই বাণিজ্য যুদ্ধে যারা ইরানের পাশে থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ অর্থনৈতিক প্রতিষ্ঠান, বাণিজ্য, বিমানবন্দর অথবা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানকে সহযোগিতা দিলে তারাও ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভোগ করবে। এমন অবস্থায় আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তথাকথিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অভিযান দিয়ে যুক্তরাষ্ট্র আবারও নিজেদের পরাজয় ডেকে আনছে বলে সতর্ক করেন তিনি। মুসলিম বিশ্বের দেশগুলোকে আমেরিকার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন আরাকচি। আর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এক্স হ্যান্ডেলে লিখেছেন, এরই মধ্যে 2 দফায় পরাজয়ের স্বাদ পেয়েছে আমেরিকা। এখন নতুন অভিযানের নামে ডোনাল্ড ট্রাম্প তার মিত্রদের কাছে সাহায্য ভিক্ষা চাচ্ছে। আরও বড় পরাজয়ের জন্য আমেরিকাকে প্রস্তুত থাকার হুমকি দিয়েছেন গারিবাবাদি। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক হুমকির প্রতিক্রিয়ায় একে পাত্তা দেয়নি চীন। বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিষেধাজ্ঞা আর চাপ সৃষ্টি করে কোনো সমস্যার সমাধান হবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান বলেছেন, এই সমস্যার একমাত্র সমাধান হতে পারে কূটনৈতিক প্রচেষ্টা। সেজন্য মধ্যস্থতাকারী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিকে সৌদি আরবের জন্য আরো কষ্টদায়ক হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বাহিনী। সানার আন্তর্জাতিক বিমানবন্দর এবং হুদাইদা বন্দরে সৌদি হামলার প্রতিশোধ নিতে এ হুমকি দিল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। হুঁশিয়ারি করে বলা হয়েছে, হুথিদের নতুন লক্ষ্য হবে সৌদি আরবের দক্ষিণ সীমান্ত অঞ্চল। এমনকি প্রয়োজনে বৃহৎ পরিসরে স্থল অভিযানের হুমকিও দিয়েছে হুথি বাহিনী। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে রাজধানী ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দীর্ঘ বন্দি দশার পর ইমরান খানের হাসপাতাল যাত্রা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনৈতিক মহল। তবে পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারী জানিয়েছেন, দেশের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ ইমরান খান নেবেন না। দেশের স্বার্থে তিনি নিজের কষ্ট এবং ক্ষোভ নিয়ন্ত্রণ রাখবেন। মীর ফজলে রাব্বি ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। অবশেষে কারাগারের 4 দেয়াল থেকে বাইরে এলেন ইমরান খান। পাকিস্তানের শীর্ষ আদালতের আদেশের পর কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে রাজধানী ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 21 আগস্ট ভোরে শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। এ ঘটনাকে ইমরানের দল ও পাকিস্তানের শক্তিশালী সামরিক প্রতিষ্ঠানের মধ্যে চলমান উত্তেজনা কমানোর সম্ভাব্য একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গত 18 আগস্ট ইমরান খানের চিকিৎসা সেবা ও পরিবারের সাথে সাক্ষাতের অধিকার চেয়ে করা আবেদনের ওপর শুনানি শেষে সুপ্রিম কোর্টের 3 সদস্যের বেঞ্চ রায় দেন। পরবর্তী শুনানি পর্যন্ত ইমরান খানকে 48 ঘণ্টার মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর ও তার ব্যক্তিগত চিকিৎসককে নিয়ে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়। পাকিস্তান সরকার সুপ্রিম কোর্টের এই আদেশ স্থগিত ও পুনর্বিবেচনা করার জন্য আবেদন করে। তবে কাগজপত্র অসম্পূর্ণ থাকায় সুপ্রিম কোর্ট সরকারের আবেদনটি ফেরত পাঠায়। আদালতে বেঁধে দেওয়া 48 ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার মুখে পিটিআই আদালতের অবমাননার মামলা করার হুঁশিয়ারি দেয়। অবশেষে শুক্রবার গভীর রাতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইমরান খানকে আদিয়ালা জেল থেকে হাসপাতালে নেওয়া হয়। 3 বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে তার সমর্থকেরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন। তার মুক্তির দাবিতে বারবার রাজপথে নেমে এসেছে পিটিআইয়ের কর্মী সমর্থকেরা। গত 5 আগস্ট একই দাবিতে করাচিতে বিক্ষোভ করতে নামা ইমরান খান সমর্থকদের
টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘ বন্দিদশার পর ইমরান খানের হাসপাতাল যাত্রা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনৈতিক মহল। তবে পিটিআই বলছে, দেশের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ ইমরান খান নেবেন না। দেশের স্বার্থে তিনি নিজের কষ্ট ও ক্ষোভ নিয়ন্ত্রণে রাখবেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারি বলেন, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে নতুন করে বিরোধে জড়াবেন না ইমরান। ইমরান খান এমন কোনো কাজ করবেন না যা দেশের জন্য ক্ষতির কারণ হয়। আর যদি দেশের স্বার্থে সেনা নেতৃত্বের সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে হয়, তবে তিনি নিজের সর্বোচ্চটা দিয়ে তাই করবেন। নিজের ব্যক্তিগত ক্ষোভ ও কষ্টকে সংবরণ করবেন, চেপে রাখবেন। কেবল দেশের ভালোর জন্য তিনি সব অপমান ও কষ্ট হজম করে নেবেন। তবে গতকাল থেকে আমি একটা আশার নতুন আলো দেখতে পাচ্ছি, আর সেই আশার আলোটি হলো পাকিস্তানের সুপ্রিম কোর্ট। যতক্ষণ পর্যন্ত পাকিস্তানের সুপ্রিম কোর্ট ন্যায়ের পক্ষে অটল থাকবে, ততক্ষণ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানি বিজয়ী হবে। ইমরানের সমর্থকদের একটি বড় অংশ মনে করে, সামরিক নেতৃত্বের সঙ্গে বিরোধের কারণেই তাকে কারাগারে যেতে হয়েছে। ইমরান নিজেও অতীতে মুনিরকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। গত নভেম্বরে তার নামে প্রচারিত এক বক্তব্যের জেরে তিনি মুনিরকে ইতিহাসের সবচেয়ে স্বৈরাচারী একনায়ক বলে অভিহিত করেছিলেন। পাকিস্তান কর্তৃপক্ষের অভিযানে পিটিআইয়ের সাংগঠনিক কাঠামোর বড় অংশ দুর্বল হয়ে গেছে। দলের অনেক শীর্ষ নেতা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন, আবার অনেকেই রয়েছেন কারাগারে। ফলে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, পিটিআইয়ের বর্তমান নেতৃত্বের বক্তব্য আর ইমরান খানের ব্যক্তিগত অবস্থান এক নাও হতে পারে। কথায় আছে, চীনা বুদ্ধির জুড়ি মেলা ভার। কইয়ের তেলে কই ভাজার বহুল প্রচলিত প্রবাদটি আবারও বাস্তবে করে দেখালো বেইজিং। সামরিক ও বাণিজ্য খাতে চিরচেনা প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের অর্থ খরচ করে বৈশ্বিক প্রযুক্তি খাতে দেখাচ্ছে চীনের তাক লাগানো উন্নয়ন। আমেরিকার সামরিক বাহিনীর দেয়া অর্থ বিনিয়োগ হচ্ছে গবেষণা আর উদ্ভাবনে। ফলাফল হিসাবে চীনের হাতের মুঠোয় এখন বিশ্বের রোবট বাজারের একচ্ছত্র আধিপত্য। কিভাবে শত্রুর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার কৌশল বাস্তবায়ন করল বেইজিং, কিভাবে হাতড়ে নিল মার্কিন সামরিক উদ্ভাবন। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের টাকায় রোবট বানিয়ে বিশ্ব কাঁপাচ্ছে চীন। মার্কিন সামরিক বাহিনীর গবেষণাকে অস্ত্র বানিয়ে আন্তর্জাতিক বাজার নাড়িয়ে দিচ্ছে বেইজিংয়ের বিজ্ঞানীরা। আমেরিকার কোটি কোটি ডলারের রিসার্চ থেকে বের হওয়া নকশা কাজে লাগিয়ে বাজিমাত করেছে চীনা প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিক্স। চীনের সেনাবাহিনী এর মধ্যেই রোবটের পিঠে পিস্তল ও রকেট লঞ্চার বসিয়ে শুরু করে দিয়েছে সামরিক মহড়া। অথচ কম খরচে মানসম্মত রোবট তৈরি করতে না পেরে চীনের বানানো রোবটই কিনতে বাধ্য হচ্ছে আমেরিকা। কিন্তু বিশ্ব রোবট বাজারে মার্কিন শক্তিকে কিভাবে টেক্কা দিচ্ছে বেইজিং? চীন এখন পর্যন্ত যতগুলো 4 পা বিশিষ্ট রোবট বানিয়ে সফল হয়েছে, তার সবগুলোর মূল প্রযুক্তি আমেরিকার। রোবট বানানোর একদম নতুন এই পদ্ধতি আমরা শিক্ষা জীবনে গবেষণার মাধ্যমে তৈরি করেছিলাম। আমাদের গবেষণাপত্রগুলো প্রকাশ হওয়ার পর চীনা কোম্পানি ইউনিট্রি সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো সেসব খুব গভীরভাবে বিশ্লেষণ করে। যুক্তরাষ্ট্রের গবেষণা কাজে লাগিয়ে নিজেদের শক্তিশালী কারখানা ও সাপ্লাই চেনের মাধ্যমে ব্যাপক হারে উৎপাদন শুরু করে। বর্তমানে যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের কোম্পানিগুলো রোবটের বাজার দাপিয়ে বেড়াচ্ছে। আমেরিকার বিজ্ঞানীদের দাবি, বহু বছর ধরে হাড় ভাঙা খাটুনি খেটে এসব 4 পায়ের রোবট প্রযুক্তি আবিষ্কার করেছেন তারা। কিন্তু বাজারে আনার আগেই বাজিমাত করে দিয়েছে চীন। কম খরচে দ্রুত রোবট বানিয়ে যুক্তরাষ্ট্রকে টেক্কা দেয় দেশটি। মার্কিন গবেষকদের দাবি, চীনের তৈরি রোবটের নকশা তাদের আবিষ্কারের সঙ্গে হুবহু মিলে যায়। বর্তমানে আমেরিকার তৈরি এমন এক একটি রোবটের দাম $1.5 লাখ বেশি, অথচ চীন সেই একই রোবট বিক্রি করছে মাত্র $1,600। আমি জোর দিয়ে বলতে চাই, এই প্রযুক্তির মূল ভিত্তি তৈরি হয়েছে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে। এর খরচ জুগিয়েছে আমেরিকার সাধারণ করদাতারা, অথচ দুর্ভাগ্যজনকভাবে সেই প্রযুক্তির সুবিধা তুলে নিচ্ছে চীনের কোম্পানিগুলো। তারা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি রোবট বিশ্ববাজারে সরবরাহ করছে। চীনা রোবটের তুলনামূলক কম দাম ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থার সামনে মার্কিন কোম্পানিগুলো যেন কোণঠাসা হয়ে পড়েছে। প্রযুক্তি গোপন রেখে নয়, বরং
বরং কম খরচে দ্রুত সেগুলো বানিয়ে বাজারে আনাই আসল সফলতা। বিশ্বকে সেটাই বুঝিয়ে দিচ্ছে বেইজিং। রোবোটিক্স শিল্পে চীনের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের বিশাল উৎপাদন সক্ষমতা। চীনের সুবিশাল উৎপাদন ব্যবস্থা ও কারখানাগুলোতে চমৎকার পরিবেশ রয়েছে। রোবট বানানোর জন্য প্রয়োজনীয় সব খুচরা যন্ত্রাংশ খুব কম খরচে দিতে পারে তারা। চীনের সামরিক রোবোটিক্স প্রযুক্তি তাদের বহুমুখী উৎপাদন ব্যবস্থার উপর ভর করেই এতদূর এগিয়েছে। অন্যদিকে নিজস্ব উৎপাদন খাত মারাত্মকভাবে ধসে পড়ার কারণে পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। আর এর নেতিবাচক প্রভাব সরাসরি মার্কিন নিরাপত্তা সংক্রান্ত খাতের উপরও পড়ছে। আমেরিকার বিলিয়ন ডলারের গবেষণা কিংবা শক্তিশালী এআই মডেল সবকিছুই এখন চলে যাচ্ছে চীনের হাতে। যে কোনো আইডিয়াকে কম খরচে দ্রুত বাজারজাত করার কৌশল হয়ে উঠেছে বেইজিংয়ের মূল হাতিয়ার। আর সেই শক্তিতে ভর করেই প্রযুক্তির বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন তৈরি করছে নিজের একচ্ছত্র রাজত্ব।